নমস্কার, আমি একাডেমিক কাউন্সিলর ঈশানী দেব। আজকে ইগনুর স্বয়ংপ্রভা ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমি ইগনুর আঞ্চলিক সেন্টার থেকে আজকের লেকচারটা স্টার্ট করবে এবং সকল শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকের ডিসকাশনটা শুরু করছি। তো আগের দিন আমরা যেমন ব্লক 2-তে পৌঁছে গেছিলাম আর কি, তো সেখানে ইউনিট 5 and 6 নিয়ে আমরা আলোচনা করেছিলাম in detail. It's about class, it's about caste and then about tribe. তো জাতি, বর্ণ সিস্টেম, বর্ণপ্রথা এবং উপজাতি এদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জিনিসটা যে তাদের যে একটা সোশ্যাল স্ট্যান্ডিং, একটা যে সামাজিক কাঠামো এবং সামাজিক স্তর এবং তাদের কোথায় তাদের পজিশন এবং তারা কিভাবে রাজনৈতিক এবং সামাজিকভাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে এবং যে গোটা কাঠামোটা তার মধ্যে দিয়ে তাদের যে একটা বেঁচে থাকার যে একটা সংগ্রাম এবং যে ম্যানিপুলেশন জিনিসটা যেটা হচ্ছে যে খুঁটিনাটি একটা যে পদ্ধতি বের করা, যে কিভাবে একটা আতাত করা যায় এবং কিভাবে তাদের নিজেদের সুবিধার্থে এগিয়ে যাওয়া যায়, জিনিসটা যেটা হচ্ছে একটা প্রগ্রেস আর এম্পাওয়ারমেন্ট, যাতে তারা আরো বেশি করে একটা পলিটিক্যাল স্পেসে পার্টিসিপেট করতে পারে। তো সেই নিয়ে আমাদের আগের ক্লাসের আলোচনা ছিল। সাথে এটাও ছিল যে যে আমরা যে একটা গোটা কাঠামোকে সবসময় একটা যে তৈরি করি, যে একটা সেটা হবে কঠোর এবং রিজিড এবং সেটা একটা প্যান ইন্ডিয়ান ব্যাপার থাকবে, যে পুরো ভারতবর্ষেই জিনিসটা ছড়িয়ে থাকবে এবং সেটার কোনো অন্যথা হবে না। সেটাও কিন্তু আমরা দেখেছি যে হাউ ইট ওয়াজ ডিমিস্টিফাইড, যেটা হচ্ছে একটা যে রহস্য ব্যাপারটা যে তৈরি করা, সেটার থেকে আমরা যে বা আর যে সোশিয়োলজিস্টরা সেটা কিন্তু বের করার চেষ্টা করেছে যে না, যে বিশেষ যে কাঠামোগুলো যেটা নিয়ে ইন্ডিয়ান সোসাইটি নিয়ে যে একটা পড়াশোনা করা, সেটা কিন্তু কখনো কখনো দেখা যায় কিছু কিছু স্কলার্স, বিশেষ করে ওয়েস্টার্ন স্কলার্সরা সেই ফ্যালাসি এবং ট্র্যাপে কিন্তু পড়ে যায়, যেখানে তারা মনে করে যে ভারতবর্ষ একটা গোটা একটা ইউনিট এবং সেটা কিন্তু মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গাতেই এক থাকবে। সেটা কিন্তু আমরা দেখেছি তার নয়। তো আমি এই কারণেই এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে যে আজকে আমরা ইউনিট 7 এবং ইউনিট 8 নিয়ে আমরা আলোচনা করব। এবার ইউনিট 7টা যেমন হচ্ছে যে ভিলেজ, টাউন অ্যান্ড সিটি। এবার যেমন আমরা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে যে যখন একটা রিজিওনাল মোডে, যখন একটা কনটেক্সচুয়াল আঞ্চলিক মোডে যখন যাওয়া হয় একটা বোঝানোর ক্ষেত্রে, একটা গবেষণার ক্ষেত্রে, সেখানে কিন্তু দেখা যায় যে বিশেষ কিছু টার্মিনোলজি বা যেটা বলতে পারে যে মানে এই যে নোমেনক্লেচার গুলো, যে ডিভিশন গুলো, একটা যখন আমরা একটা কিছু দিয়ে একটা চিহ্নিত করছি, কোনো একটা বস্তু হোক বা কোনো একটা জিনিস হোক বা কোনো একটা সমাজের একটা কোনো অঙ্গ হোক, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে তার হয়তো ইংলিশের সমার্থক শব্দ হয়তো পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় উল্টো দিক থেকেও দেখা যায় যে যেটা হয়তো ইংরেজি শব্দের হয়তো বিভিন্ন মানে থাকে, ডিফারেন্ট হয়তো ইন্টারপ্রিটেশন থাকে, ব্যাখ্যা থাকে, সেটা হয়তো দেখা যায় আঞ্চলিক ভাষায় হয়তো ইয়েটা হয়তো সিনোনিম গুলো হয়তো সেভাবে পাওয়া যায় না। আর এটাও একটা প্রধান কারণ যে একটা অবস্ট্রাকশন, যে ভাষাগত দিক দিয়ে ব্যাখ্যাটাও কিন্তু একটা বলা যেতে পারে একটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে ভারতকে বোঝা এবং জানাটা কিন্তু অতটা সহজ হয় না অনেক সময়, বিশেষ করে যারা হয়তো আঞ্চলিক ভাষার সাথে হয়তো খুব একটা দক্ষ নয়, বা হয়তো দেখা যাবে হয়তো সে ভারতবর্ষ সম্পর্কে হয়তো যেগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সে সম্পর্কে হয়তো দেখা যাবে তারা হয়তো ভাষাটা জেনে থাকে, কিন্তু ওই যে যেটা হয় যে আঞ্চলিক ব্যাপারটা বা কনটেক্সচুয়াল ব্যাপারটা কিন্তু একটা সিনোনিম কিন্তু পাওয়া যায় না। তো এইখানে যেমন দেখা যাচ্ছে যে ভিলেজ, টাউন অ্যান্ড সিটি। ভিলেজ মানে তো আমরা জানি গ্রাম, রুরাল, গ্রামাঞ্চল, আর টাউন অ্যান্ড সিটি একটা যে শহরাঞ্চল, যেটা আমরা আরবান স্পেস বলি আর কি। হ্যাঁ, যে আরবান ডেভেলপমেন্ট, নগরায়ন, এই যে জিনিসগুলো টাউন অ্যান্ড সিটি আমরা যে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করছি, কিন্তু এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা the things are clubbed together as গ্রাম ও শহর। এবার দেখা যেতে পারে যে বিভিন্ন কনটেক্সটে এই তিনটে জিনিসের কিন্তু আলাদা মানে থাকে। এবার সমস্যাটা তৈরি হয়
ওই যে বললাম যে ভারত বিদ্যার সময় যখন একটা কোন একটা ভাষার উপরে আমরা উই গেট ফিক্সেটেড বাই দ্যাট, যে এই একটা ইন্টারপ্রিটেশনই হতে পারে এবং সেটা সর্বস্তরে এটা অ্যাভেলেবল, কিন্তু সেটা কিন্তু না, অনেক দেয়ার আর ডিফারেন্ট লেয়ার্স, অনেক স্তর আছে, অনেক বোঝার ব্যাপার আছে জিনিসটা। তেমনি ইউনিট 8 অ্যাগ্রেরিয়ান ক্লাসেস, এবং এটা যেমন আমি দুভাগে আবার ভাগ করলাম, যে এই যে কৃষি কাঠামো ও কৃষি শ্রেণী, এটাও কিন্তু টু ইন্টারেস্টিং ফ্যাক্টরস, যেটা আমি দুটো আলাদা করে দেখানোর চেষ্টা করছি এখানে জিনিসটাকে। সো উইল প্রসিড যেটা গ্রাম ও শহর ইউনিট 7। এবার যেটা বলা হচ্ছে যে এই গ্রাম শব্দটা, গ্রাম এবং শহর দুটো কিন্তু আমরা ভাবি যে দুটো আলাদা আলাদা ব্লক, দে আর টু সেপারেট ব্লক, যেটা নাকি দেখা যায় যে দি ভেরি কনসেপ্ট অফ দি ভিলেজ সিস্টেম, হ্যাঁ, যে একটা গ্রামাঞ্চল যেটা বলে, বা একটা যে গ্রামের একটা সামাজিক কাঠামো, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভেবে থাকি যে শহরের মধ্যে কিন্তু কখনো প্রবেশ করতে পারে না, একদমই না। এবং উল্টো দিক থেকেও যদি আমরা দেখি যে একটা শহরাঞ্চল বা মানে একটা নগরও যদি বলতে পারি, যে সেটাও কিন্তু তাহলে গ্রামে দিকে প্রবেশ করতে পারে না। দুটো হচ্ছে একদমই একে অপরের থেকে আলাদা, এবং তার মানে দুটো বিভাজনও আছে, এবং বলা যায় অনেক সময় মানে আমি পরে এটা নিয়ে একটু ব্যাখ্যা করব, যেখানে একটা রিডিং ট্রেডিশন অ্যান্ড মডার্নিটি বাই সোশ্যাল সায়েন্টিস্ট সুজান রুডলফ অ্যান্ড লয়েড রুডলফ, যারা বলেছে যে এই জিনিসটা কিন্তু এমনই একটা জায়গায় একটা বলা যেতে পারে একটা মিস্টিফিকেশন তৈরি করা, যেখানে ভাবা যাচ্ছে যে গ্রাম এবং শহর কিন্তু একজন আরেকজনের থেকে একটা বিচ্ছেদ ঘটেছে, এরকম আর কি, দে আর ডিভোর্সড। অ্যান্ড একবার বিচ্ছেদ ঘটলে যেটা হয় যে কখনোই একসাথে আসতে পারে না, এটা একটা ইউজুয়াল একটা মিসকনসেপশন বা একটা ভুল ধারণা কিন্তু থাকে। তো আমরা যদি বলি এই যে গ্রাম এবং শহর, এবার ব্যাপারটা হলো যে এই যে গোটা সিস্টেমটা, এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানুষের বসবাস, বাসস্থান, এবং সাথে হচ্ছে এই যে একটা একে অপরের সাথে কথা বলা, ইন্টারাকশন করা, কথাবার্তা হওয়া, বা দৈনন্দিন জীবনে একটা একটা পরিসরে গিয়ে প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই যে ইন্টারাকশন প্রসেসটা, যেটাকে হয়তো ফেনোমেনোলজিস্টরা বলবেন যে একটা ইন্টারাকশনিস্ট পার্সপেক্টিভ দিয়ে দেখবেন, সিম্বলিক ইন্টারাকশন পার্সপেক্টিভ দিয়ে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই গ্রাম এবং শহর, এটা কিন্তু হচ্ছে একটা মানুষের দ্বারা তৈরি করা দুটো ইউনিট অফ অ্যানালিসিস। হ্যাঁ, তো যদি আমরা দেখি যে গ্রাম এবং শহর হলো জনবসতি। হ্যাঁ, তো এবার আমরা জনবসতিকে কি বলি? জনবসতি হচ্ছে একটা সেটেলমেন্ট। এবার আমি যদি ছোট করে যদি আসি, তাহলে সেটা হচ্ছে যে মানে আমার এটা বলে রাখা খুব মানে ভালো, এই কারণে কারণ যেহেতু আমরা গ্রাম এবং শহর নিয়ে আস্তে আস্তে আমরা যখন এগোবো এবং বোঝার চেষ্টা করবো যে কতটা কি আলাদা এবং কতটা সত্যিকারের বিচ্ছেদ হয় কি হয় না। হ্যাঁ, তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখবো যে এই জনবসতি জিনিসটা, এই যে সেটেলমেন্ট জিনিসটা, এটা এটা মানে আদতে এটা কি। তাহলে আমি যদি বলি the concept of settlement as per মানে যদি in terms of the rural area or village, হ্যাঁ, তাহলে আমরা এগুলো মানে সত্যি কথা এগুলো আমরা স্কুলে অনেক সময় সিভিক্স বা সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সে ছোটবেলায় আমরা অনেক সময় পড়ে থাকি আর কি, সোশ্যাল স্টাডিজে স্কুল লেভেলে, যে এগুলো হচ্ছে সেটেলমেন্ট হচ্ছে 4-5 রকমের হয় গ্রামে, এবং শহরেরও সেটেলমেন্ট 4-5 রকমের হয়, এবং সেটা হয় হচ্ছে উন্নয়নমূলক কাজ, মানুষের সংখ্যা, এবং কতটা তারা বলা যেতে পারে একজন আরেকজনের উপরে নির্ভরশীল, এবং কতটা তারা হয়তো বহির্জগতের সাথে তাদের যোগাযোগ আছে। তো এই এই ফ্যাক্টরস গুলো কিন্তু মাথায় রেখে এটা এটা একটা মানে একটা বলা যেতে পারে একটা কাইন্ড অফ এ নোমেনক্লেচার অর বলতে পারো একটা টাইপোলজি। হ্যাঁ, যে এটা যে একটা ডিনোট করার ব্যাপার, যে চিহ্নিত করার ব্যাপার, সেই জায়গায় কিন্তু একটা সেটেলমেন্ট কনসেপ্টটা কিন্তু আসে। যেমন ফার্স্ট এন্ড ফরমোস্ট যদি আমি রুরাল এরিয়া যদি ধরি, যে রুরাল সেটেলমেন্ট কিরকম হয়, একটা হচ্ছে ক্লাস্টার, অ্যাগ্লোমারেটেড অর নিউক্লিয়েটেড।
এবার দেখো, এবার ব্যাপারটা কি হচ্ছে, ক্লাস্টার মানে হচ্ছে একটা পুষ্টিগত একটা ব্যাপার, আবার একটা নিউক্লিয়েটেড ব্যাপার মানে হচ্ছে একটা ছোট একটা অংশ, হ্যাঁ, যেটাকে আমরা বলি ফর এক্সাম্পল নিউক্লিওফিল, মানে ছোট একটা অণু পরিবার যেটাকে আমরা বলি। তো এই জিনিসটাকে কেন বলা হচ্ছে যে ক্লাস্টার মানেটা কি হচ্ছে, এই যে ক্লাস্টার যখন একটা 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 সমষ্টিগত ব্যাপার, যেটা পুষ্টিগত ব্যাপার যদি থাকে, তাহলে কি জিনিসটা যখন ছোট একটা ইউনিট হিসেবে দেখা হয়, তখন কিন্তু দেখা যায় সেই জিনিসটা একটা পার্টিকুলার, যদি আমি ওটাকে একটা কনসেপ্ট হিসেবে যদি ধরি, একটা ধারণা হিসেবে যদি ধরি একটা সেটেলমেন্ট ব্যাপারটাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেটার কিন্তু একটা আকার আছে, একটা ইট হ্যাজ গট আ শেপ। হ্যাঁ, তো সেই কারণেই বলা হচ্ছে, যেমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেটেলমেন্ট কিন্তু একটা জ্যামিতিক আকার আছে, যেমন হচ্ছে যে ইট হ্যাজ গট আ জিওমেট্রিক শেপ, আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, আর যেটা হচ্ছে রেডিয়াল মানে হচ্ছে গোলাকার যেটা হয়, আর লিনিয়ার মানে হচ্ছে একটা সোজাসুজি একটা ব্যাপার থাকে আর কি, একদম একদম সোজা, একদম ইউনিডিরেকশনাল। তো সেইখানে দেখা যাচ্ছে যে এই যে সেটেলমেন্টের যে শেপ গুলো, এগুলো কিন্তু এরকম জ্যামিতিক আকার বা চারপাশে বা একটা স্ট্রেট লাইন হিসেবে দেখা যায় আর কি। এবার এটার বৈশিষ্ট্যটা হলো যে মানে সাধারণত এই টাইপের সেটেলমেন্ট গুলো কিন্তু হচ্ছে এই উর্বর জমির কাছাকাছি থাকে, এবং উর্বর জমির কাছাকাছি থাকা একটা একটা আরেকটা যেটা ডিজাইনগত একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটা হলো যে এগুলো কিন্তু হচ্ছে মানে কোনো উর্বর জমি থাকলেও সেটা কিন্তু রিজিয়নটা একটা ফার্টাইল, হ্যাঁ, একটা গোটা একটা যদি আমরা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যদি ভৌগোলিক একটা যদি একটা মানচিত্র ধরে নিই, তাহলে কিন্তু সেটা হচ্ছে উর্বর জমির মাঝখানে, যেমন গ্যাঞ্জেটিক প্লেন্স, হ্যাঁ, সেখানে হচ্ছে ফার্টাইল অ্যালুভিয়াল সয়েল, হ্যাঁ, যেখানে হয়তো ফসল খুব ভালো করে ফলানো হয় যে জমিতে, সেই যে সয়েলটা, সেইটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা বুঝছি। কিন্তু সেটা কিন্তু তার মানে এই নয় যে ওই চাষবাসের জমির মধ্যে বা বড় ধরো একটা ফার্ম আছে, সেখানেই যে সেটেলমেন্ট গুলো থাকে তা কিন্তু নয়। এটা ধরা যেতে পারে যে একটা একটা নদীর ধারে বা একটা নদীর ধারে যে আরো যে যে জমি থাকে কাছাকাছি রিভারাইন এরিয়াতে, তো সেইখানে যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এরকম এই সেটেলমেন্ট গুলো কিন্তু থাকে জিনিসগুলো, বাট এটা ডিস্টেন্স ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য ফার্ম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেমি ক্লাস্টার বা ফ্র্যাগমেন্টেড, যেটা হচ্ছে খণ্ডিত। আর সেটা হচ্ছে এটা বলা হচ্ছে ক্লাস্টার এই কারণেই, কারণ খণ্ড খণ্ড করে ছোট ছোট খণ্ড করে যা মানে সেটেলমেন্ট গুলো বা জনবসতি গুলো থাকে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে একটা বিশেষ একটা পরিসর থাকে, তার বাইরে কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু পাওয়া যায় না। একমাত্র ওই পার্টিকুলার মানে মানে ধরা যেতে পারে একটা গ্রামেই কিন্তু থাকে, এবং ওই গ্রামের মধ্যে দেখা যায় ছোট ছোট এরকম জনবসতি, যেগুলো ক্লাস্টার ফর্মে বা ফ্র্যাগমেন্টেড মানেটা কি হচ্ছে, যে আমরা যখন একটা গোটা সিস্টেমকে যখন ছোট ছোট ইউনিটে যখন ভাগ করে নিই, বা যেটা ইউনিট বলতে আমরা কি, আমরা যেটা একটা মাপকাঠি যেটাকে বলা যেতে পারে, হ্যাঁ, একটা মেজারমেন্টের ব্যাপার। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ছোট ছোট যে একটা যদি মাপকাঠি বা ইয়ার্ডস্টিক হিসেবে যদি কনসিডার করি সেটেলমেন্টটাকে, তাহলে কিন্তু জিনিসগুলো ছোট ছোট ভাগ করে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থিত এই একটা বিশেষ গ্রামের মধ্যে। আর সেকেন্ড হচ্ছে মানে একটা হ্যামলেট মতন, হ্যামলেট একটা ছোট মানে একেবারেই আর কি ছোট, মোটামুটি ধরা যেতে পারে আরো আরো ছোট একটা ফিজিক্যালি সেপারেটেড একটা ক্লাস্টার, হ্যাঁ, এবং এবং সেটা হচ্ছে মানে মানে জিনিসগুলো কিন্তু একটা নাম আছে, হ্যাঁ, এই যেমন আগেরটাই আমরা দেখছিলাম যে একটা একটা গোটা গ্রাম তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের ভেতরেও কিন্তু আরো অনেক এমন অনেক সেটেলমেন্ট তৈরি হচ্ছে ওই ক্লাস্টার ফর্মে, হ্যাঁ, শুধু এটাই হচ্ছে যে আরো জিনিসটা ছোট ছোট হয়ে যাচ্ছে, এবং ছোট ছোট হয়ে কি হচ্ছে জিনিসটা, যখন ওই হ্যামলেট গুলোর মধ্যে যখন দেখা যাচ্ছে যে কোনো স্পেসিফিক বৈশিষ্ট্য এক, হ্যাঁ, আমাদের আমাদের ভারতবর্ষের যদি যদি কনটেক্সটে যদি দেখা যায় যে ফর এক্সাম্পল জাতি সিস্টেম, হ্যাঁ, যেখানে এক জাতির লোক অন্য হয়তো একটা বিশাল বড় গ্রামে, হ্যাঁ, তাদের হয়তো মানে একটা হাঁটাচলা করা বা মোবিলিটি, হ্যাঁ, চলমান অবস্থায় হয়তো তাদেরকে মানে উঁচু জাতির লোক বা উচ্চ বর্ণের লোকরা হয়তো দেখতে পছন্দ করে না, যাদের হয়তো ইট ইজ এক্সপেক্টেড যে তারা নিজেদের সার্ভিস দিয়ে দিনের শেষে হয়তো এক জায়গায় হয়তো আবদ্ধ থাকবে,
সেইটা কিন্তু হচ্ছে একটা ছোট ছোট হ্যামলেট ইন টার্মস অফ মেইনলি জাতিজ এন্ড কাস্ট। তো সেটা হচ্ছে ওই জন্য বলে যে রেস্ট্রিক্টেড, একটা এখানেও একটা রেস্ট্রিক্টেড ব্যাপার আছে, বাট আরো ছোট অবস্থায়। এবং সেগুলো কিন্তু একটা মানে বিভিন্ন নাম আছে, যেমন হচ্ছে পল্লী, আগ্রাহারা, হ্যাঁ, এই জিনিসগুলো। আর সবশেষে হচ্ছে ডিসপার্সড বা আইসোলেটেড। এটা আরো মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল যদি বলা হয় আর কি, তো সেইখানে দেখা যাচ্ছে হয়তো কোনো পর্বত এলাকায়, বা যেমন আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যদি আমি বলি, ফর এক্সাম্পল আই ভিজিটেড few years back ওড়িশার যে চিরকালিকে, তো সেটা দেখা যাচ্ছে ইটস আ হিউজ লাগুন একটা, হ্যাঁ। তো সেটা যে একটা দেখা যাচ্ছে যে ওই বে অফ বেঙ্গলে যে একটা মিশছে জিনিসটা, হ্যাঁ। তো এটার কিন্তু পরিসরটা কিন্তু খুবই খুবই বড়, এবং দেখা কয়েক কিলোমিটার, মানে অনেক কিলোমিটার। তো সেখানে দেখা যাচ্ছে যে এই ছোট ছোট যে আইসোলেটেড সেটেলমেন্ট গুলো দেখা যাচ্ছে যে এক একটা 5-6 কিলোমিটার ছেড়ে ছেড়ে বা 10-12 কিলোমিটার ছেড়ে ছেড়ে এক একটা করে হয়তো একটা বাড়ি, হ্যাঁ, মানে সেটাও আবার কোনো পার্মানেন্ট বাড়ি নয়, কাঁচা কাঁচা বাড়ি, হ্যাঁ, বা হয়তো একদম টেন্ট হিসেবে দেখা যাচ্ছে আর কি, একটা তাঁবুর মতন। সেখানে হয়তো একটা দিনের শেষে তাদের হয়তো মানে কোনো ইলেকট্রিসিটিও নেই, এবং ছোট ছোট টিম টিম করে আলো জ্বলছে, এরকম অবস্থাতেও দেখা যায়। সেটা হচ্ছে একদম ডিসপার্স এবং আইসোলেটেড একটা সেটেলমেন্ট জিনিসটা। তো এই গেল গ্রামের সমস্ত সেটেলমেন্ট। তো আমি শহরের সেটেলমেন্টের ব্যাপারেও আমি আসবো জিনিসটা। এবার বলছে যে এই যে ভারত বিদ্যা তত্ত্ব অনুসারে গ্রাম অ্যাজ এ ইউনিট হলো স্বনির্ভর। এবার স্বনির্ভর কেন বলা হচ্ছে জিনিসটাকে, এটা 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 আগে আমি বলবো যে একটা ওরিয়েন্টালিস্ট একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে যে যে ইউরোপিয়ান স্কলার্সরা যেটা বা অ্যাডমিনিস্ট্রেটরসরা ব্রিটিশ আমলে যেটা ধারণা তৈরি করেছিলেন যে ভারতীয় সমাজে গ্রাম মানে হচ্ছে একটা এমনই একটা প্রত্যন্ত জিনিস যেখানে নাকি কোনো বাইরের বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগই নাকি হয় না, হ্যাঁ। এবং সেখানে দেখা যাচ্ছে কোনো শিল্প হয় না, কোনো উন্নতি হয় না, কোনো অগ্রগতি হয় না। তো সেইখানে দাঁড়িয়ে তাদের একটা ধারণা হচ্ছে যে অ্যাজ এ ইউনিট হলো স্বনির্ভর, যেটাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে সেলফ রিলায়েন্ট বা সেলফ সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট এই কারণে বলা হচ্ছে যে মানে এটা 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 হচ্ছে যে একটা একটা ছোট গ্রামে যদি মুষ্টিমেয় কতগুলো লোক যদি বসবাস করে, তো তারা তাদের নিজেদের খাদ্য দ্রব্যের মাধ্যমে, ফসলের মাধ্যমে, ফসল উৎপাদনের মাধ্যমে তারা তাদের নিজেদের একটা সার্ভাইভাল বা বেঁচে থাকার যে মিনিমাম যে ইয়েগুলো সাস্টেনেন্স গুলো সেগুলো তারা মেনটেন করতে পারে বা বজায় রাখতে পারে। এবং সেখানে দেখা যায় যে বিশেষ করে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য এবং বড় লার্জ স্কেলে কিন্তু হয় না। দিস ইজ হোয়াট দি ইউজুয়াল কনসেপ্ট অফ ভিলেজ ইজ অল অ্যাবাউট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে বলা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, যে ওদের মানে গ্রামবাসীদের কিন্তু তেমন কোনো চাহিদা বা অ্যাসপিরেশন সেরকম থাকে না, অ্যান্ড দে আর কোয়াইট কন্টেন্ট, হ্যাঁ, যে হ্যাঁ ওরা ওরা জিনিসটা যেটা হচ্ছে যে নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে। এইটা হচ্ছে একটা ইউজুয়াল একটা ওয়ান অফ দ্য মিসকনসেপশন বা একটা মিস্টিফিকেশন যেটা তৈরি করা হয় আর কি। তো এবার বলছে যে আদতে গ্রাম কিন্তু বাস্তবে ভারতবর্ষের মাটিতে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে শহরাঞ্চলের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে, হ্যাঁ। এইখানে একটা যেটা বলা হচ্ছে আর কি, যে আমি যদি রুডলফের যদি ব্যাপারটা যদি দেখি, হ্যাঁ, তাহলে আমি একটা ছোট একটা জিনিস আমি যেমন এখানে পড়তে চাইছি যে ইট ইজ লাইক দে ইনফিলট্রেট অ্যান্ড ট্রান্সফর্ম ইচ আদার, হ্যাঁ, মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন দে আর গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড, আর ওয়ার্কিং টুগেদার। এটা বলছে যে এই যে একটা গ্রাম, হ্যাঁ, যেটা বলতে চাইছে যে কখনোই কিন্তু এইভাবে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট কিন্তু হয় না। কারণ যখন আগে সাম্রাজ্যও যখন ছিল তখনও কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য ছিল, একটা মোড অফ কারেন্সি ছিল, ফসল উৎপাদন হতো এবং ফসল উৎপাদনের মধ্যে থেকে কর বা খাজনা আদায় করা হতো, এবং সেগুলো কিন্তু হচ্ছে একটা পাবলিক রেকর্ডে, যেটা মুঘল সাম্রাজ্যেও হতো, সালতানিক সাম্রাজ্যেও হয়েছে, সবসময় হয়েছে, গুপ্তা এবং মৌর্য পিরিয়ডেও সবসময় হয়ে থাকে, যে একটা কিন্তু নথি কিন্তু
থাকে বা রাখা হয় সেটা হয়তো ধরনে হয়তো আলাদা এখন পরবর্তীকালে ব্রিটিশ আসার পর, কিন্তু জিনিসটা কিন্তু থাকে। তো সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে অনেক আগেকার দিনে কিন্তু টাউন বলে থাকতো, তখন সিটি বলে সেরকম কিছু ছিল না, কিন্তু টাউন বলে এই কারণে থাকা হতো যে যেখানে হয়তো রেভিনিউ বা যে বাণিজ্যটা সেটা কিন্তু হচ্ছে ফুলে ফেপে উঠেছে ওইরকম সাম্রাজ্যে। ফর এক্সাম্পল দ্য টেম্পল সিটিজ, একটা যে ধর্মীয় স্থান, হ্যাঁ, তার যে চারপাশে বুঝিয়ে ওঠা যে ছোট ছোট বাজার এবং হাট, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে একটা বাণিজ্যেরই একটা অংশ। যেখানে আবার অনেক সময় দেখা যায় যে সেই টেম্পল সিটিকে কেন্দ্র করেও কিন্তু আরো অনেক শহর থাকতো, যেগুলো হচ্ছে ফর এক্সাম্পল শিক্ষা কেন্দ্র, এডুকেশনাল টাউন অ্যাজ ওয়েল। তো সেখানে দেখা যাচ্ছে ফরেন স্কলার্সরা গাড়িতে তারা আসতেন এবং জিনিসটা কিন্তু লক্ষ্য করতেন এবং তাদের ব্যাপারে কিন্তু অ্যাকাউন্টসে কিন্তু লিখিতভাবে কিন্তু জিনিসগুলোকে রাখতেন। অনেক সময় দেখা যায় সেই রিটেন রেকর্ডস গুলো হয়তো অনেক সময় হয়তো আজ হয়তো এই প্রেজেন্ট সিচুয়েশন কোনোটা হয়তো প্রিজার্ভ বাঁচিয়ে রাখা হয়েছে, বা কোনোটা হয়তো ধ্বংস হয়ে গেছে, বাট জিনিসগুলো কিন্তু আছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু তখনই দেখা যাচ্ছে যে গ্রাম এবং টাউন যদি আমরা বলি, হ্যাঁ, ছোট শহর যদি আমরা বলি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সেই কনটেক্সটে কিন্তু একেবারেই কিন্তু বহাল ছিল। তো সুতরাং এটা কিন্তু বলা যায় না যে একদমই আলাদা এবং কেউ কারো ডোমেনে প্রবেশই করতে পারবে না, সেটা কিন্তু নয় জিনিসটা। এটা এটা হচ্ছে একটা 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 পশ্চিমী ধারণা, অ্যাজ এগেন্স্ট দি প্রাচ্য ধারণা জিনিসটাকে বলা হচ্ছে। যে সেই কারণে বলছে যে গ্রাম কিন্তু বাস্তবে সব ব্যাপারে কিন্তু একটা একটা ইকোনমিক, পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফ কিন্তু জড়িত থাকে জিনিসটায়। এবার আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে আমাদের আমাদের এই এই সমস্যাটা কেন এই ওয়েস্টার্ন স্কলারদের কাছে কেন হয়েছে জিনিসটা, সেটার এই কারণে যে আমরা যখন জাতি এবং কাস্ট সিস্টেমটাকে গুলিয়ে ফেলি। কাস্ট সিস্টেমটা একটা মানে সাংস্কৃতিক টেক্সট ধরে বা সংস্কৃত একটা যে বেদ ধরেই যখন স্কলাররা এগোতে থাকে, হ্যাঁ, তখন জিনিসটাকে এটাই মনে হয় যে যেটা ভাষায় যেটা বলা গেছে যে একটা কাস্ট সিস্টেম আর গ্রামটাকে কিন্তু একটা রিফিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। রিফিকেশন মানে এটাই যে একটা একটা ধারণা, হ্যাঁ, যেমন জাতি সিস্টেমটা, যেমন আমরা যদি জাতি সিস্টেম হিসেবে এগোতাম তাহলে কিন্তু এই ভুল ধারণাটা হতো না জিনিসটা, যে গ্রাম মানেই হচ্ছে একটা ছোট একটা অংশ, হ্যাঁ, যেটার সাথে নাকি কারোর যোগাযোগ হয় না বা যোগাযোগ থাকে না, হ্যাঁ, অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে তখনই যখন আমরা চতুর্বর্ণ বর্ণা সিস্টেমের দিকে এগোতে এগোতে যখন দেখছি আমরা স্কলারসরা ভেবে বসছেন, হ্যাঁ, যে জিনিসটা সারা ভারতবর্ষে প্রত্যেকটা গ্রামেই একই রকম ভাবে আছে এবং প্রত্যেক গ্রামই হচ্ছে একদম নিজেদেরকে একটা ছোট জায়গায় আবদ্ধ করে রেখেছে জিনিসটা। ফলে কি হচ্ছে, এই যে ধারণাটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু একটা রিয়ালিটিতে পরিণত হচ্ছে, একটা বাস্তব সত্যই পরিণত হচ্ছে, যেটা কিন্তু আদতে নয় জিনিসটা। সো দ্যাট ইজ হোয়াট রুডলফ ওয়াজ সেইং, দ্যাট এটা কিন্তু একটা রিফিকেশনের পর্যায়ে চলে যাচ্ছে এবং রিফিকেশনটা কিন্তু কখনোই জিনিসটা ইটস নট ডিজায়ারেবল। হ্যাঁ, কেন কি, যে কখনো কখনো নিজেদের ব্যাখ্যার খাতিরে, হ্যাঁ, একটা বিভাজন যেমন দরকার, কিন্তু বিভাজনটা এমন না হয় যেটা এখন যেটা বলা হলো যে বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, যে কেউ কারোর জমিতে অনুপ্রবেশ করবেই না, সেটা যেন না হয়। তো এবার জিনিসটা বলা হচ্ছে যে যদি একটা ইউজুয়াল কনসেপ্ট যদি ধরে থাকি, হ্যাঁ, আমরা, তাহলে যেটাকে দেখা যাচ্ছে যে দুভাগে ভাগ করা হচ্ছে জিনিসটা। একটা হচ্ছে ট্রেডিশন, একটা হচ্ছে মডার্নিটি। মডার্নিটি মানে হচ্ছে আধুনিকীকরণ, আর ট্রেডিশন মানে হচ্ছে একটা একটা সাবেকি বা একটা একটা পরম্পরাগত একটা যে নিয়ম, যেটা ইউজ মানে সাধারণত একটা গ্রামের কনসেপ্টের সাথে বা গ্রামের ধারণার সাথে কিন্তু মানে একটা জড়িয়ে দেওয়া হয়েছে, ইটস গেটিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ দি রুরাল এরিয়া। তো ফলে কি হচ্ছে, যেটা ভাবা হয় যে গ্রামকে গতানুগতিক ভাবে কিন্তু ক্লোজ সিস্টেম হিসেবে বিচার করা হয়, হ্যাঁ, এবং তার কিছু ফিচার্সও থাকে, হ্যাঁ, যেমন জাজমানি সিস্টেম, ঠিক আছে। এই জাজমানি সিস্টেমটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে একটা পৃষ্ঠপোষক জন্য একটা জাতি বা কাস্ট থাকবে, হ্যাঁ, ইউজুয়ালি এটাকে কাস্ট হিসেবেই দেখা যাচ্ছে, কি যেহেতু 4-4 বর্ণ সিস্টেমই অনেক সময় স্কলাররা এই ভুলটা করে থাকে। তো এইখানে হচ্ছে যে একজন পৃষ্ঠপোষক মানে হচ্ছে তাকে তুমি একটা কাইন্ড অফ লালন পালন করার মতো, হ্যাঁ, একটা একটা সম্পর্ক তৈরি হচ্ছে নিচু কাস্টের মানুষের ওপরে,
এবং সেই নিচু কাস্ট, হ্যাঁ, তাকে কিন্তু একটা ক্লায়েন্ট হিসেবে কিন্তু একটা সার্ভিস দিচ্ছে, মানে হচ্ছে সে একজন আশ্রিত ব্যক্তি, ঠিক আছে। এবার এটা এটা জাজমানি সিস্টেম বলা হচ্ছে। এবার এটাকে ধরা যেতেই পারে যে ফিউডাল সিস্টেম বা সামন্তবাদের সাথে হয়তো অনেকটাই মিল আছে, কিন্তু এখানে মিল এই কারণে নেই, যেটা যেটা বলা হচ্ছে যে ভিলেজ সিস্টেমটা এখানে অসুবিধাটা কি হচ্ছে ইন্ডিয়ান কনটেক্সটে, সেটা হলো যে আজকে যখন দেখা যাচ্ছে যে কোনো ফসল উৎপাদন হচ্ছে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু একটা শ্রম দিচ্ছে কাল্টিভেটার্সরা এবং কৃষকরা, হ্যাঁ, তাদের নিজেদের শ্রম দিচ্ছে এবং শ্রম দিয়ে কিন্তু একটা উৎপাদন তৈরি করছে। এবং যেটা ইউজুয়ালি যদি আমরা ওয়েস্টার্ন নোশন অফ যদি ফিউডাল মোড অফ প্রোডাকশন অলসো, হ্যাঁ, যদি আমরা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন ধরি ইন টার্মস অফ ইন্ডাস্ট্রি সিস্টেম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যে একটা পেজেন্ট বা একটা ওয়ার্কার যখন নিজের শ্রম দিচ্ছে, সেটার কিন্তু একটা মাইনে কিন্তু আসছে, একটা মজুরি কিন্তু আসছে জিনিসটা। তো ফলে কি হচ্ছে, তোমার যে শ্রমটা দেওয়া এবং শ্রমের ফলে যে একটা গোটা প্রডিউসটা তৈরি হওয়া, একটা গোটা যে একটা বস্তুটা যে তৈরি হওয়া তোমার হাতে তৈরি করা, হ্যাঁ, সেটা কিন্তু হয়ে যাচ্ছে একটা ইউজ ভ্যালু টাইপের। এবং যখন একটা মজুরি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেই মজুরিটা যদি কম না বেশি সেটা তো একটা আলাদা বিষয় আর কি, যে নিজের শ্রম দেওয়ার থেকে। তো অবভিয়াসলি এটা একটা যারা পৃষ্ঠপোষক হয় তাদের তো একটা টেন্ডেন্সি থাকে যে একটা প্রফিট করার, একটা লাভ করার। তো সেখানে দাঁড়িয়ে যে হ্যাঁ শ্রমটা যেটা দেওয়া হচ্ছে সেটার অনুযায়ী তো হ্যাঁ মজুরিটা তো দেওয়া হয় না, কিন্তু যে মজুরিটা যদি দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেখানে কি হচ্ছে যে একটা গোটা যে বস্তুটা যেতে তৈরি হচ্ছে সেটার কিন্তু একটা একটা মাপকাঠি একটা হচ্ছে একটা মেজারমেন্টের, হ্যাঁ, যেখানে কিন্তু একটা মানি সিস্টেম অফ কারেন্সি কিন্তু আসছে, সেটা যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ ভ্যালু। কে যাই বস্তু উৎপাদন হোক না কেন বা ফসল উৎপাদন হোক না কেন বা যেখানেই শিল্প ক্ষেত্রে যাই হোক না কেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন ট্রান্সপোর্ট করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, কারণ এটা তো মানে এই সিস্টেম অফ প্রোডাকশনে তো মানে থাকবে না যদি না এটার মাইগ্রেশন বা মোবিলিটি না হয় জিনিসটা, যেটা আমি ঠিক আগের পয়েন্টে লিখে দিয়েছি জিনিসটা, যে এটা তো কোনো মানে থাকবে না, হ্যাঁ, তো মোবিলিটি আর মাইগ্রেশন তো হবেই প্রডিউসার এন্ড প্রোডাক্টসে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা যে দেখা যাচ্ছে যে বস্তুটা কিন্তু একটা ডেজিগনেটেড একটা মেজারমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু পর্যায়ে চলে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু, হ্যাঁ, হয়তো সেভাবে হয়তো ফিউডাল সিস্টেমটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না এই কারণেই, হ্যাঁ, আর বা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনটা সেভাবে উন্নত হয়নি, এটা ইটস ট্রু টু সাম এক্সটেন্ট, বিকজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই মুঘল সাম্রাজ্যে বা অন্যান্য সাম্রাজ্যে যেটা হয়েছে যে এই যে উৎপাদনের ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে ইয়ারলি বেসিসে বা একটা ফাস্ট পেস্ট বেসিসে কিন্তু একটা যে একটা যে যে তড়িঘড়ি করা, হ্যাঁ, জিনিসটাকে একটা তড়িঘড়ি একটা রেকর্ড রাখা, সেটা কিন্তু হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ৫-১০ বছরের একটা গোটা একটা রেকর্ড নিয়ে সেটার হয়তো একটা উৎপাদন সিস্টেম একটা তৈরি করে এবং সেই থেকে হয়তো একটা রেভিনিউ নাও হতো আগেকার দিনে বিফোর দি ব্রিটিশ। তো সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটার মডেলটা কিন্তু একই হচ্ছে ওয়েস্টার্ন একটা ফেনোমেনার মতন, হ্যাঁ, কিন্তু যেটা অসুবিধাটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা 5 to 10 ইয়ার্স এর মধ্যে একটা জিনিসটাকে রাখছে, হ্যাঁ, আর আর উৎপাদনের সিস্টেমটাকেও কিন্তু একটা অনেক বছরের একটা স্ট্যান্ডার্ড গ্যাপ নিয়ে রাখা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ যে যে একটা মাসিক যে একটা মজুরি বা একটা যে দিনের মজুরি বা এই যে একটা দিনের শ্রম, এই কনসেপ্টটা যেটা ওয়েস্টার্ন নোশনে করা হয় সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান এম্পায়ারে সাবকন্টিনেন্টাল এম্পায়ারে কিন্তু সেটা দেখা যায়নি। যেই কারণেই এই গ্রাম কনসেপ্টটা নিয়ে কিন্তু খুব একটা রহস্য তৈরি করা হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাইগ্রেশন এবং মোবিলিটি, হ্যাঁ, এটা কিন্তু গতিশীলতা মানে যে একটা মানুষের আরেকটা মানুষের যে চলাফেরাটা বা জিনিসপত্র যে একটা ট্রান্সপোর্টেশনটা, সেটা কিন্তু সবসময় একটা লক্ষ্য করা গেছে মোরলেস, সেটা কিন্তু আদতে কিন্তু ব্রিটিশরা এসেও কিন্তু পরবর্তীকালে যখন জিনিসটা কৃষি সিস্টেমটাকে বাণিজ্যিকীকরণ করেছে বা আরো যেসব জমি সংস্কারমূলক যে নট জমি সংস্কারমূলক মানে যে জমিদারি সিস্টেম এন্ড পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, এগুলো যেটা করেছে আর কি, যে যে ছোট ছোট কৃষক, হ্যাঁ, বা যারা উচ্ছেদ কৃষক, এদের হাত থেকে যে কিভাবে ফসলের যে অর্ধেক প্রফিটটা নেওয়া যায়,
হ্যাঁ, তখন কিন্তু দেখা গেছে যে এই মাইগ্রেশন, মোবিলিটি এগুলো কিন্তু সবই তখন ছিল। সব লক্ষ্য করা যায় যখন গ্রামবাসী গ্রাম থেকে গ্রামবাসী গ্রাম থেকে শহরাঞ্চলে পাড়ি দেয় জিনিসটা। আর যদি আমরা যদি ভিলেজ সিস্টেমে যদি আরো কিছু যদি ফিচার্স আমরা যদি ফিক্সেটেড যদি ফিচার্স গুলো ধরি, সেটা হচ্ছে যেমন কাস্ট সিস্টেম, যেটা হচ্ছে ক্ল্যান এক্সোগামি অ্যান্ড কাস্ট এন্ডোগামি। হ্যাঁ, যে একই গোত্রের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকা যাবে না, আলাদা গোত্র হতে হবে কিন্তু কাস্ট বা জাতি এক হতে হবে। এইবার যখন মোবিলিটির কথাই যখন বলা হয়েছে, হ্যাঁ, মাইগ্রেশনের কথাই যখন বলা হয়েছে, তখন আমি এবার আসি শহরের কনসেপ্টে। ওই যে টাইপস অফ যে আরবান সেটেলমেন্ট গুলো হচ্ছে, এটা হচ্ছে যেমন টাউন, হ্যাঁ, যে এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, ট্রেড সেক্টর, প্রফেশনাল সেক্টর, মানে এই যে একটা স্কিল, হ্যাঁ, মানুষের যেটা হয়েছে যে যার যেরকম একটা দক্ষতা থাকবে, সেই দক্ষতাটা যখন একটা গোটা বস্তু তৈরি করাতে যখন শ্রমের সাথে সাথে যখন সেই দক্ষতাটাও যখন দেখানো হয়, তখন কিন্তু জিনিসটা কিন্তু একটা শুধু মজুরিতে কিন্তু আটকে থাকে না। সেটা কিন্তু একটা দেখা যায় যে তার নিজের একটা ইচ্ছা এবং তার এগিয়ে যাওয়ার ইচ্ছা এবং সেই স্কিলটাকে নিয়েও কিন্তু সে তার পরিবর্তন ঘটাতে পারে এবং সেইভাবে কিন্তু মজুরির কিন্তু একটা স্ল্যাবে কিন্তু আসতে পারে, ওঠানামা করতে পারে জিনিসটা। তো সেগুলো কিন্তু একটা শহরের বা টাউন, ছোট শহরের কিন্তু একটা অংশ, যেখানে থাকবে একটা শিল্প, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ প্রোডাকশন, অ্যান্ড দেন একটা ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট, যেটা বললাম আর কি, ট্রেড, বাণিজ্য তো হবেই একটা। আর আরো যেসব যেটা যেটা অনেক সময় বলা হয় যে অনুসারী শিল্প, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ, সেটাও কিন্তু থাকে অনেক সময়। আর সিটিটা হচ্ছে মানে ডেফিনেটলি সেটা তো টাউনের থেকে বড় হবে এবং জনসংখ্যাও আরো বড় হবে জিনিসটা, কিন্তু জিনিসটা হচ্ছে মানে একদম কঠিন, কমপ্লেক্স জিনিসটা, আরো জটিল। হ্যাঁ, যেখানে হয়তো শুধু একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর বা ট্রেড সেক্টর শুধু নয়, গোটা কিন্তু আস্তে আস্তে দেখা যাবে একটা যোগাযোগ ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাবে উন্নতি হতে আরম্ভ করেছে। হ্যাঁ, বা রাস্তাঘাট, হ্যাঁ, সেগুলো দেখা যাবে হয়তো উন্নতি করছে জিনিসটা। এবার আমি যদি একটা ছোট করে যদি আরবান সোশিয়োলজিস্ট, নগরবিদ্যার যদি আমরা যদি ওই কি বলবো ওই সোশ্যাল সাইন্টিস্ট, হ্যাঁ, সামাজিক ওই বৈজ্ঞানিকদের কথা যদি বলি, তাহলে যদি এটা এটা চালু করেছে হচ্ছে শিকাগো স্কুল ইন দ্য ইয়ার 1930s। সেই সময় হচ্ছে যে শিকাগোতে যেটা হচ্ছে দেখতে চাইছে যে অর্থনৈতিক ব্যবস্থাটা এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাটা এবং মানুষের সাথে যে ইন্টারাকশন, যেটা হচ্ছে যে এই যে একটা মানুষ আরেকটা মানুষের উপর নির্ভরশীল, কিভাবে কথাবার্তা বলা, চলাফেরা করা, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে জিনিসগুলো কেমন ভাবে হচ্ছে একটা একটা ওয়েস্টার্ন সোসাইটিতে, স্পেশালি ইন আমেরিকা, সেটা কিন্তু দেখতে গেছে কিন্তু আরবান সোশিয়োলজিস্টরা। এবং সেইখানে কিন্তু আরবান সোশিয়োলজিস্ট, ফর এক্সাম্পল বার্জেস, লুই ওয়ার্থ, হ্যাঁ, এরা কিন্তু একটা জিনিস মানে বুঝিয়েছেন যে একটা শহর যখন তৈরি হয় তখন কিন্তু দুটো জিনিস কিন্তু দেখা যায়, একটা হচ্ছে মরাল স্পেস আর একটা হচ্ছে ফিজিক্যাল স্পেস। ফিজিক্যাল স্পেস মানে হচ্ছে এই যে সেটেলমেন্ট গুলো, জনবসতি গুলো, এই যে একটা আকার থাকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। হ্যাঁ, তো এগুলোর তো আকার থাকবে, এটা এটা যেমন একটা গ্রাম, যেমন একটা ক্লাস্টার বা একটা মুষ্টিগত একটা মুষ্টিমেয় একটা ব্যাপার থাকে আর কি ইয়েতে। সেখানে শহর তো সেটা হতে পারে না, বিকজ শহর ইজ এক্সপেন্সিভ, এটা ছড়িয়ে পড়ে জিনিসটা। হ্যাঁ, এবার আরো যখন সিটি এবং মেগালোপলিসের দিকে যায় জিনিসটা, তখন কিন্তু দেখা যায় যে জনসংখ্যা আরো বাড়তে থাকে। জিনিসটা কিন্তু দেখা যায় তখন শুধু অনুসারী শিল্প বা যে হেভি ইন্ডাস্ট্রিজ সেই দিকে কিন্তু সীমাবদ্ধ নয়। আরো কিন্তু দেখা যায় যে যে ফর এক্সাম্পল ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, একটা একটা যে বলা যেতে পারে যে একটা বৈদ্যুতিন ব্যাপার, হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যায় একটা মেগালোপলিসে বা একটা ভেরি বিগ সিটিজে। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যেটা বলা হচ্ছে যে ডিজাইনটা কেমন, হ্যাঁ, সেখানে আবার দেখা যাচ্ছে যে পার্টিকুলার জায়গায় যেখানে অফিস স্থল, হ্যাঁ, কনসেন্ট্রিক সার্কেল যেটাকে বলা হচ্ছে আর কি, কনসেন্ট্রিক মডেল, সেটা কিন্তু দেখা যাচ্ছে একটা অফিস স্থল যেটা, সেটা আশেপাশে কিন্তু আরো অনেক ব্যবসা বাণিজ্যের কিন্তু আরো ছোট ছোট দোকান বা কি
মানে আরো যে ইন্টারন্যাশনাল চেঞ্জ, হ্যাঁ এখনকার দিনে যদি দেখা যায় সেগুলো কিন্তু দেখা যায়। সেগুলো ইউজুয়ালি এই শিকাগো স্কুল যেটাকে নাম দিয়েছেন যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। হ্যাঁ এটা এই যে যেমন বলছি যে আজকে যেমন এই গ্রামকে যেমন বলা হচ্ছে যে সেলফ রিলায়েন্স, সেলফ সাফিসিয়েন্ট, এবং আরো জায়গায় বলা হচ্ছে যে লিটল রিপাবলিক, ছোট ছোট একটা প্রজাতন্ত্র, তেমনি ওই শহরাঞ্চলেও কিন্তু এই যে সেন্ট্রাল বিজনেসটাকে কিন্তু যেহেতু এতগুলো একটা কমপ্লেক্স ব্যাপার আছে, হ্যাঁ সেখানে কিন্তু সেটাকে বলা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, ছোট একটা ব্লক হিসেবে দেখা যাচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তো সেটার একটা ডিজাইন আছে, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল স্পেস। মরাল স্পেসটা হচ্ছে তখনই যখন একটা নৈতিকতার ছাপ থাকে, হ্যাঁ যে এমন কিছু নর্মস এন্ড রেগুলেশনস থাকে শহরবাসীর মধ্যে যেটা হয়তো দেখা যাবে খাতায় কলমে হয়তো কখনো হয়তো দেখা যায় না, বাট একটা কনভেনশন অনুযায়ী, হ্যাঁ একটা রীতি অনুযায়ী কিন্তু জিনিসটা কিন্তু চলতে থাকে অনেক সময় রেসিডেন্সিয়াল এরিয়া বা যেখানেই হোক। সেটা হচ্ছে একটা মরাল স্পেস। তো আমি যদি এখন এবার একটা যেমন জিনিস বলছি যে সেন্সাস অনুযায়ী, হ্যাঁ কারণ এখানে তো দেখাতে হবে যে জিনিসটা কিভাবে পরিবর্তন ঘটছে বা কিভাবে জিনিসটা জড়িয়ে একটা একজনের সাথে। তো সেখানে দাঁড়িয়ে লাস্ট 2011 সালের সেন্সাস নিয়ে আমরা আলোচনা করছি এখানে ছোট করে, যে 6.5 লাখের উপর একটা গ্রাম আছে জিনিসটায়। তবে যেহেতু করোনাকালে খুব বেশি তথ্য সংগ্রহ করাটা অতটা সম্ভব হয়নি আর কি, তো সেইখানে দেখা যাচ্ছে যে কোথাও একটা ধাক্কা খেতে হয়েছে তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু যতটা বেসরকারি সংস্থা এবং সরকারি সংস্থা যারা যারা করেছে, ফর এক্সাম্পল এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা যেই হোক আর কি, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যতটুকু তথ্য সংগ্রহ করা গেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 6,80,000 এরকম হয়তো কিছুটা হয়তো বেড়ে থাকতে পারে জিনিসটা। কেন কি ওই যে বললাম যে এই যে শহর আর গ্রাম জিনিসটা কিন্তু খুব একটা বেশি যে ডিভিশন করা যায় বা বিচ্ছেদ করা যায় সেরকম কিন্তু নয় আর কি। মানে এবার ক্রমেই আরবানাইজেশন হচ্ছে জিনিসটা। এবার একটা বলা যেতে পারে যে হ্যাঁ একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিন্তু এই মডার্নিটি কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনুপ্রবেশ করছে একটা ট্রেডিশনের ভেতরে। হ্যাঁ এবার ছোট করে যদি আরেকটা বলে দিই যে চার্লস মেটক্যাম্প একজন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, যেটা বলেছে যে ভিলেজ কমিউনিটিজ আর লিটল having nearly everything that they want within themselves and almost independent of any foreign, মানে বহির্জগতের সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু এটাই বলতে চাইছে যে ছোট স্বতন্ত্র, হ্যাঁ স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট ছোট রিপাবলিক, লিটল রিপাবলিক, আচ্ছা অপরিবর্তিত, মানে কোনোদিন পরিবর্তনই হয়নি এবং ভেরি রেসিলিয়েন্ট। হ্যাঁ মানে এটা কিন্তু হচ্ছে যে মানে একদম একরোপা হয়ে কিন্তু ভিলেজ কনসেপ্টটা ইন্ডিয়াতে কিন্তু দাঁড়িয়েছে, যেখানে কিন্তু কখনোই মানে শহর এসে কিন্তু অনুপ্রবেশ করতে পারেনি শহর কনসেপ্টটা। সেটা ব্রিটিশরা, এটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটা চার্লস মেটক্যাম্পের বক্তব্য ছিল যে সাম্রাজ্যের মাঝখানে এত সাম্রাজ্য এসে তবু কিন্তু গ্রাম বলে যে ধারণাটা সেটা কিন্তু অবিচার। যাই হোক সেটা নিয়ে তো আমরা এতক্ষণ অনেক কথা বললামই যে জিনিসটা যে অনেকটাই তা নয় আর কি। হ্যাঁ এবার যদি আমরা আরেকজন অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যার যে একজন সায়েন্টিস্ট যদি আমরা বলি যে যে গ্রাম কেন এই যে জিনিসটা হচ্ছে এই ধারণাটা, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যেটা রবার্ট রেডফিল্ড যেটা বলেছেন যে একটা টেন্ডেন্সিটাই হচ্ছে যে there is a thing called folk and urban continuum। হ্যাঁ যে দুটো জিনিসটা আলাদা আছে এবং দুটো জিনিসের কিন্তু একটা সুতো দিয়ে একটা কিন্তু বাধা আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফোক কালচার মানে হচ্ছে একটা আঞ্চলিক ব্যাপার থাকে এবং সেটা কিন্তু পিছিয়ে পড়ার একটা নিদর্শনও বটে, যেখানে দেখা যাচ্ছে ছোট শ্রমিকরা বা ছোট কৃষকরা, হ্যাঁ বা হয়তো উপজাতিরা বিশেষ কিছু হয়তো নর্মস এন্ড রেগুলেশনস এর উপরে থাকে, যেটা হয়তো দেখা যাবে হয়তো মেইন, হ্যাঁ বা হয়তো এক্সপ্যান্ড করেনি বা হয়তো আর অন্য কোনো জায়গায় হয়তো খুঁজে পাওয়া যায় না, সেটা হয়তো তাদেরই একমাত্র বৈশিষ্ট্য। তো সেটাকে এটাও আরেকটা বলেছেন যে লিটল ট্রেডিশন হিসাবে ছোট একটা রীতি বা পরম্পরা, যেটা হয়তো ফর এক্সাম্পল ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো প্যান ইন্ডিয়ান হবে না। আর আরেকটা হচ্ছে যখন শিফট করতে থাকে, যখন জিনিসটা যখন এগোতে থাকে, হ্যাঁ যে একটা ফোক কালচার থেকে যখন একটা আরবান স্পেসে যখন আস্তে আস্তে যেতে থাকে, যেটা বললাম যে ট্রেডিশন অ্যান্ড মডার্নিটি ইনফিল্ট্রেট ইচ আদার, তখন কিন্তু দেখা যায় যে কিছু ক্ষেত্রে থাকে যে বিশেষ কিছু কাঠামো এবং ইনস্টিটিউশন কিন্তু থ্রু আউট ইন্ডিয়া কিন্তু জিনিসটা বহাল থাকে। ফর এক্সাম্পল দি ফোরফোল্ড ভার্নাস সিস্টেম যদি আমরা বলি, যে ফর এক্সাম্পল যেটা বলা হয়েছে যে এই রামলীলা কনসেপ্টটা যদি হয়,
হ্যাঁ, রামায়ণ যেটা আমরা প্রত্যেক বছর আমরা দেখি, অনেক অনেক দেশের বিভিন্ন জায়গাতেই দশেরার সময় জিনিসটা হয়। তো দ্যাট ইজ আ গ্রেট ট্র্যাডিশন, ঠিক আছে? একটা শহরাঞ্চলেও হচ্ছে, একটা গ্রামেও হচ্ছে, এবং সেখানে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা সংহতি কিন্তু দেখা যায় সেই সময়টা, যে যে আমরা বলি যে ট্রায়াম্ফ অফ গুড ওভার ইভিল, সেই জায়গায় দাঁড়িয়ে। তো এটাই বলছি যে যে এই যে গ্রেট ট্রেডিশন অ্যান্ড লিটল ট্রেডিশন, এই ছোট ছোট একটা খুঁটিনাটি ব্যাখ্যা না করলে তাহলে কিন্তু এই যে গ্রাম এবং শহর সম্পর্কে যে একটা মিসকনসেপশন, সেটা কিন্তু হতেই থাকবে, এবং সেটা কিন্তু অনেকখানি যেটা বোঝানোর চেষ্টা করেছে অনেক অনেক সোশ্যাল সায়েন্টিস্টরা, যদিও সেভাবে হয়তো পুরোপুরি হতে পারছে না, বাট রুডলফ হ্যাজ ডান দ্যাট ইন আ ভেরি এক্সটেন্সিভ ম্যানার, সেটা পেরেছে। এবার কি হচ্ছে জিনিসটাকে কিভাবে আমরা শহরের দিকে আমরা যাচ্ছি, যে এই যে আস্তে আস্তে এই যে একটা পলিটিক্যাল স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, একটা পঞ্চায়েতি রাজ সিস্টেম তৈরি হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়া জাতিরা তারা কিন্তু এগিয়ে আসছে, যেটা আগে জাজমানি সিস্টেমে, এই যে বললাম যে এটা একটা যে তোমার বড় পোষণের দায়িত্ব নিয়েছে সোকল, হ্যাঁ, আদতে, এবং সে হচ্ছে তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে জিনিসটা একটা আশ্রিত ব্যক্তি হিসাবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একটা নিচু জাতিকে বা নিচু মানে বর্ণাকে, মানে কাস্টকে আর কি, ভান্ডার মধ্যে যদি দেখা যায় শূদ্রকে, তাকে কিন্তু যথেষ্ট এক্সপ্লয়েট করা হচ্ছে, শোষণ করা হচ্ছে জিনিসটা এই জাজমানি সিস্টেম অনুযায়ী। কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যত বেশি একটা একটা আরবান স্পেসে যখন আরো বেশি আরো মেলামেশা হচ্ছে জিনিসটা, যখন আরো দেখা যাচ্ছে যে টেকনোলজি বা এই যে কমিউনিকেশন সিস্টেম সেটা হয়তো যখন প্রবেশ করছে ফাইনালি, তখন কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে যে এই যে একটা পঞ্চায়েতি রাজ সিস্টেমে কিন্তু পরিণত হচ্ছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়া জাতিরা কিন্তু তাদের একটা রিজার্ভেশন আছে, এবং তারা কিন্তু এই পলিটিক্যাল স্পেসে কিন্তু ইলেকশনে দাঁড়াতেও পারে, এবং তারা তাদের মত প্রকাশ করতেও পারে। এবং একটা ছোট একটা ইনফ্যাক্ট একটা স্টাডি হয়েছে একটা জিনিসটা আর কি, যে পঞ্চায়েতি রাজ, ইনক্লুসিভনেস ইন পঞ্চায়েতি রাজ ইন 2019, একটা সেজ আর্টিকেল, যেখানে দেখে দাঁড়াচ্ছে যে যে এটার মধ্যেও একটা ছোট খামতি থেকে যায় আর কি। কেন কি অনেক সময় দেখা যায় যে মানে মোর দেন 55% of the people from the rural area coming from the lower backward classes and also lower জাতিস, সেটা হয়তো বলছে যে হ্যাঁ আমরা অনেকটাই এখন এই ব্যাপারে হয়তো আমরা আইন পড়ছি, আমরা জানি, আমরা একটা জানি, আমরা হয়তো পলিটিক্যাল প্রসেসটা জানি, কিন্তু ওই দিক আরো একদিকে দেখা যায় যে যখন তারা এক্সটেন্সিভ গবেষকরা যখন এক্সটেন্সিভ ফিল্ড স্টাডি করছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে 45% লোক কিন্তু বলছে যে এখনো কিন্তু জিনিসটা খুব কঠিন না, যে এখনো কিন্তু আমাদের জিনিসটা কিন্তু ভালোভাবে শেখা হয়ে উঠছে না, অ্যাজ এ রেজাল্ট অফ উইচ কিন্তু এই এক্সপ্লয়টেশনের জায়গাটা, এই যে জাজমানি সিস্টেমটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখনো কোথাও একটা ক্ষীণ সুতোর মতো কিন্তু রয়েই যাচ্ছে, এবং সেটা কিন্তু পলিটিক্যাল স্পেসেও কিন্তু দেখা যায়। যেমন 2021 সালে যেমন ইউপি ইলেকশনেও দেখা গেছে যে খুব হয়তো লোয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেসরা, যেমন হচ্ছে কুশওয়াহা, মৌর্যা, নিশাদ, এরা অনেকে হয়তো দেখা যায় যে কেউ হয়তো জেলে, হ্যাঁ, তারা হয়তো মাছ চাষ করছে, তারা হয়তো অনেক সময় দেখা যায় দে আর অলসো এনগেজড ইন দ্য অকুপেশন অফ স্যান্ড ড্রেজিং, যেটাকে বলে স্যান্ড ড্রেজিং বলতে হচ্ছে এই যে নদীর স্তরে যখন এই যে যখন ডেপথটা, যখন নাব্যতাটা যখন পলিতে ভরে যায় আর কি, সেডিমেন্টে ভরে যায় আর কি, হ্যাঁ, তখন কি হয় যে একটা গোটা চর পড়ে যায়, সেই চর তোলা এবং যে এই যে একটা সেডিমেন্ট বা পলিটা পরিষ্কার করা, এটা হচ্ছে স্যান্ড ড্রেজিং। এটা কিন্তু এরা এই পার্টিকুলার জাতিরা কিন্তু করে থাকে, হিংসার জাতিরা। তো তাদের মধ্যে কিছু আছে আরো জাতি যারা হয়তো একদম বঞ্চিত, যারা কৃষক, হ্যাঁ, তারা হয়তো নিজেদেরকে হয়তো পরবর্তীকালে হয়তো রাজপুতাইজেশন, যেটা যে সংস্কৃতাইজেশনের যেটা সংস্কৃতায়ন যেটা বলছে কি, রাজপুতাইজেশন মডেলে হয়তো তারা নিজেদেরকে পরবর্তীকালে হয়তো বলতে আরম্ভ করলো যে না, আমরা তো সূর্যবংশের সূর্য দেবতার আমরা পুজো করি, সুতরাং আমরা রাজপুত, আমরা ওয়ারিয়র, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে এরা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় তারা হয়তো পলিটিক্যাল প্রসেসে হয়তো ভোট দিতে যেতে বা ভোট হয়তো যেমন মত প্রকাশও করছে, তেমনি আবার কোথাও কিন্তু ধাক্কাটাও খাচ্ছে, যখন দেখা যায় যে তাদেরকে হয়তো দেখা যাবে আনকনটেস্টেড অবস্থায় হয়তো তাদেরকে হয়তো পলিটিক্যাল স্পেসে হয়তো পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো সেখানে দেখা যাচ্ছে প্রার্থী হয়তো জিতেও যাচ্ছে যারা হয়তো বলশালী বা শক্তিশালী হয়তো পার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং তাতে কিন্তু দেখা যাচ্ছে, এবং জায়গাগুলো অবশ্যই অনেক সময় রিজার্ভ থাকে আর কি সিটগুলো, কিন্তু দেখা যাচ্ছে এর পেছনে কিন্তু মূলে থাকে হচ্ছে কোনো না কোনো ডমিনেন্ট কাস্ট, হ্যাঁ, বা মানে যেটা হচ্ছে একটা আধিপত্য।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা তবু একটা পঞ্চায়েতি রাজ সিস্টেম হলে, পার্লামেন্টারি পলিটিক্স হলে তবু একটা দেখা যাচ্ছে ওই জাজমানি সিস্টেম কনসেপ্টটা কিন্তু আজও রয়ে যাচ্ছে। যদিও দেখা যাচ্ছে যে শহরে যখন মানুষ যখন মাইগ্রেট করে, মোবিলিটি থাকে, তখন কিন্তু সেই আধিপত্যটা কিন্তু ক্ষীণ হতে থাকে অনেক সময়। যেটা আমি আগের দিনও ওই এর ব্যাপারে বলেছিলাম, ওই যে শ্রীনিবাসের কথা, হ্যাঁ, যে এই যে গ্রামীণ প্রিস্ট, গ্রামে রামপুরা ভিলেজে তারা কিন্তু আর কোনো পুরোহিতেরা পুজো পাঠে কিন্তু তারা সেই অগ্রণী ভূমিকাটা নিতে পারে না, এবং ফলতে তাদেরকে কি করতে হয়, তাদের নিজেদের পেশা ছেড়ে অনেক সময় দেখা যাচ্ছে শহরে হয়তো তার পরবর্তী জেনারেশন হয়তো ইঞ্জিনিয়ার হচ্ছে বা লয়ার হচ্ছে বা ডক্টর হচ্ছে, সেটা কিন্তু তাদের বিশেষ যে ট্রেডিশনাল অকুপেশনে যেটা নিয়ে তাদের একটা গর্ব থাকে বা একটা ডমিনেন্স থাকে, একটা আধিপত্য থাকে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাদের সেই আধিপত্যটা কিন্তু আর থাকে না। কেন কি, ওই যে যেটা আগের দিনে বলেছিলাম যে ওই যে একটা পেজেন্ট কাস্ট যেটাকে বলা হয় যে কৃষক জাতি, হ্যাঁ, ভোকালিকাস, হ্যাঁ, তারা কিন্তু যথেষ্ট দাপুটে, এবং তার সময় দেখা যায় যে লিঙ্গায়তদের সাথে তাদের ঝামেলা হয়, অনেক সময় আবার ব্রাহ্মণদেরকে কিন্তু কটূক্তিও করে, এবং অনেক সময় দেখা যায় যে গ্রামের মধ্যে তারা টিকতেও দেয় অনেক সময় ব্রাহ্মণকে, এটাও কিন্তু অনেক সময় দেখা যায়, এবং পলিটিক্যাল প্রসেসও কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকশনে লড়তে দেয় না। সেটা একটা এই এথনোগ্রাফিতেই কিন্তু শ্রীনিবাস দেখিয়ে দিয়েছে জিনিসটা। তো এইটা হচ্ছে জিনিসটা। এবার কিছু তথ্য আমার এটা বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে একটা শহরাঞ্চলে যদি আমরা বলি, লেটেস্ট ডেটা যদি দেখি আর কি, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2020-21 ইয়েতে 7,500 ভিলেজ এবং ব্লক যেটাকে কনসিডার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারস্টেট মাইগ্রেশন, হ্যাঁ, এই যে মানে গ্রাম থেকে যখন আরেকটা স্টেটে যাওয়া হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে মেলদের সংখ্যা বেশি এবং ফিমেলদের সংখ্যা কিন্তু কম। আবার যখন আরবান স্পেস থেকে যখন মানে আলাদা স্টেটে যাওয়া হচ্ছে, তখন কিন্তু মেলদের সংখ্যা সব মানে এটা মানে এটা জেন্ডার স্পেস যদি বলা, একটা লিঙ্গ বৈষম্যের কথা যদি বলে, তাহলে ডেফিনেটলি দেখা যাচ্ছে এখানে আলাদা। কিন্তু যদি আমরা দেখি, এটা লক্ষ্য করা যাবে যে আরবান স্পেস থেকে যত না বেশি আরেকটা স্টেটে বা আরেকটা আরবান এরিয়ায় যে যত না বেশি আর কি যাতায়াত হচ্ছে, কিন্তু রুরাল এরিয়ায় কিন্তু সব থেকে বেশি যাতায়াত হচ্ছে। এই কারণে, কারণ এখানে কিন্তু এই যে একটা নতুন চাকরি খোঁজা বা নতুন একটা স্কোপ, সেটা কিন্তু এটা সবারই একটা মানে একটা অ্যাসপিরেশন থাকে প্রত্যেক জনের। এবং কেন তাদের মোস্ট আনসার রিজনটা কি হচ্ছে, যে ইন সার্চ অফ এমপ্লয়মেন্ট, একটা রোজগার খোঁজা, হ্যাঁ, সেখানেও দেখা যাচ্ছে মেল ফিমেল। আর বিশেষ করে প্যান্ডেমিকের সময় যে এই যদি আমরা জেন্ডার নোশনটা দেখি, যে একটা হাউস হোল্ড ডিভিশন অফ লেবার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ঘরের মধ্যেই মানে নিজেদেরকে আবদ্ধ করে রাখছে, এবং মানে একটা ফ্যামিলি সিস্টেমকে বজায় রাখার জন্য কিন্তু নিজেদের কিন্তু একটা কায়িক পরিশ্রম কিন্তু দিচ্ছে, যেটা হয়তো একটা আর্নিং মেম্বার হিসেবে একটা পুরুষ যদি বলি, একটা মেয়ে, সে কিন্তু দেখা যাচ্ছে বাইরে বাইরে যাচ্ছে এবং পরিযায়ী হিসেবে কিন্তু একটা শহর থেকে আরেকটা শহর বা গ্রাম থেকে শহরে কিন্তু যাতায়াত চালিয়ে যাচ্ছে। এবং তাদের মধ্যে অনেকেরই হয়েছে যে বহু মানুষের কিন্তু চাকরি, একটা লকডাউনের জন্য চাকরি একটা থেকে বঞ্চিত হওয়া বা চাকরি হারা, মানে রোজগার হারা, হ্যাঁ, এটা যে হয়েছে, সেই কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানুষের মধ্যে কিন্তু সেই একটা অস্থিরতাটা কিন্তু আছে, যে একটা রোজগার খোঁজা, এবং খুব কম মানুষই হয়েছে যে ভালো রকম ভাবে একটা রোজগার পেয়েছে। তো এইটা হচ্ছে পার্সেন্টেজ অফ মাইগ্রেন্টস স্টেইং ইন দ্য রুরাল এন্ড আরবান এরিয়াস। এবং সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে তারা দে আর গেটিং ব্যাক টু দেয়ার রুরাল এরিয়াস অনেক সময় দেখা যাচ্ছে। তো আরবান স্পেসেও দেখা যাচ্ছে, কিন্তু আরবান স্পেস ইজ স্টিল ওভারপাওয়ারিং। মানে এটা কিন্তু এখনো দেখা যাচ্ছে আরবান স্পেসের একটা হয়তো অন্য স্টেটে গেছে, কিন্তু সে হয়তো আবার পরবর্তীকালে তার নিজের স্টেটেই ফিরেছে, কিন্তু আরবান স্পেসই আছে, শহরাঞ্চলই আছে, সেটা 51% এরকম হয়েছে। কিন্তু রুরাল এরিয়ায় কিন্তু 44%, সেটা হয়তো আরবান স্পেস থেকে কম, বাট নট ভেরি লেস। কেন কি, তখন ওই রোজগার চলে যাওয়ার একটা কারণ যে তার নিজেদের গ্রামে ফিরে আসছে। এবার আমি যদি বলি, হ্যাঁ, এই যে কৃষিক্ষেত্রে এই যে জিনিসটা, যে একটা ছোট জাতির লোকেরা যে একটা শহরে যায় তাদের একটা জাজমানি সিস্টেম থেকে মুক্তি পেতে, আবার যখন দেখা যায় করোনা কালে তারা হয়তো ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে এই জিনিসটা। তো এই জিনিসটা কিন্তু একটা গোটা একটা সিস্টেমের মধ্যে কিন্তু হয়েছে, যেখানে একটা ট্রেডিশনাল যে পেশাটা, সেটা কখনো হয়তো তারা ধরে রাখছে, কখনো হয়তো তারা ধরে রাখছে না। এই জিনিসটা কিন্তু ভালোভাবে কিন্তু ব্যাখ্যা করেছে হচ্ছে ড্যানিয়েল থর্নার ইন 1956। এবং এই যে যেমন হচ্ছে কৃষিক্ষেত্রে তার গবেষণা শুরু হয়েছিল 52 সাল থেকে, এবং 75টা মানে 100টা গ্রামে কিন্তু উনি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু জিনিসটা কিন্তু জিজ্ঞেস করেছেন, যে কিছু রিসার্চ কোয়েশ্চেন থাকে, হ্যাঁ,
যেমন গবেষণা করতে গেলে যে একটা প্রশ্ন উঠে আসে যে ফর এক্সাম্পল হোয়াট ইজ সিভিলাইজেশন অ্যাকচুয়ালি, যে এই আপনি যে ভারতের যে একটা ব্যাপারটা কি, সভ্যতাটা কি, সেটা আবার অন্য অ্যানথ্রোপোলজিস্ট ফর এক্সাম্পল রবার্ট রেডফিল্ড, মিল্টন সিংয়ের এরাও বলেছেন যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট কল সিভিলাইজেশন, এই সভ্যতাটা কিভাবে হচ্ছে, সভ্যতার ইউনিটটা কি, সেটা কি একক ইউনিট না অনেক মানে খন্ড খন্ড ছোট ছোট ইউনিট আছে, এবং সেটা কিভাবে একটা আরেকটার সাথে লিঙ্ক আছে এবং কিভাবে লিঙ্ক নেই। হ্যাঁ, the most important question যেটা বলা হচ্ছে সেটা কিন্তু দি এভরিথিং ইজ টাইড টু দি কনসেপ্ট অফ ল্যান্ড বা জমি। হ্যাঁ, তো এখানেও যেমন বলছে যে কে বা কারা কৃষিক্ষেত্রে কর্মরত, জমির উৎপাদন কি, জমির মালিকানা কার কাছে এবং কারা। হ্যাঁ, এবার 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 যেটা বলা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান কনসেপ্টে যেটা একটা ক্যাপিটালিস্ট সিস্টেম কি হচ্ছে, একটা বুর্জোয়া এবং প্রলেতারিয়েট এগুলো থাকছে, কিন্তু ইন্ডিয়ান কনসেপ্টে কিন্তু দেখা যাচ্ছে যে সেম কনসেপ্টে যদি আমরা ধরি যে একজন শোষণ করছে, একজন হচ্ছে শোষিত, তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে 4-5টা কিন্তু ভাগ আছে এবং কেউ কিন্তু গতানুগতিক শ্রমিক কিন্তু সেখানে নেই। কেন কি দেখা যাচ্ছে একটা কর আদায় করা, মজুরি দেওয়া, সেটা কিন্তু দেখা যাচ্ছে কখনো স্টেবল থাকছে না, জিনিসটা কিন্তু একটা ইউনিফর্মিটি যেটা মেনটেন করা, যেটা একটা ওয়েস্টার্ন সোসাইটিতে সেটা কিন্তু হচ্ছে না। সেটার কারণ হচ্ছে ইন্ডিয়ান ওয়েদার সিস্টেম, ইন্ডিয়ান ক্লাইমেটিক সিস্টেম। হ্যাঁ, একটা একটা মানুষের একটা খরা, বন্যা, এগুলো তো থাকতেই পারে, তাহলে উৎপাদনের মানে ওঠানামা করা। এবং শুধু তাই নয়, একটা বলা যেতে পারে যে এই যে মজুরিটাও দেওয়া, সেটাও কিন্তু দেখা যায় টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে। কখনো তারা হয়তো চাইছে যে হয়তো ক্যাশ টাকায় চাইছে, কখনো হয়তো দেখা যাচ্ছে হয়তো একটা এগ্রিকালচারাল প্রডিউস হিসেবে চাইছে, যে যা উৎপাদন হচ্ছে সেই হিসেবে দাম, এবার মালিক হয়তো বলবো আমি ফার্দার হয়তো বেচে আমি হয়তো বাজারে সেটা হয়তো আমি প্রফিট করছি, মানে সেটা। আবার তার মধ্যেও থাকছে মালিক এবং যে কৃষক। হ্যাঁ, কৃষকের অনেকগুলো শ্রেণী আছে, তার মাঝখানে থাকছে একজন একজন মধ্যস্থতাকারী। হ্যাঁ, একটা একটা ইন্টারমিডিয়েট যে যে নিজের ইচ্ছা মতন হয়তো একটা ইন্টারেস্ট বসালো জিনিসটায়। হ্যাঁ, আর তাতে হয়তো দেখা যাবে যেহেতু এই যে জাজমানি সিস্টেমটা যেটা বললাম, যেটা হয়তো ইন্ডিয়ান সিস্টেমে হয়তো এখনো প্রিভেইলিং, সেই কারণে দেখা যাচ্ছে এই মিডল ম্যানদের কাছে কিন্তু এই বঞ্চিত কৃষকরা বা উচ্ছেদের ভয় আছে, সেই রকম যারা কাল্টিভেটার্সরা তারা কিন্তু এদের উপরই ডিপেন্ডেন্ট হয়ে থাকে মোর দ্যান দেয়ার মানে ল্যান্ড ওনার্স। হ্যাঁ, তো তারা তাদেরকে লোন দেয়, লোনে তারা ডেট জর্জরিত হয়ে যায়, এবং এই সব কারণেই কিন্তু দেখা যায় যে বহু জমি সংশোধনী আইন কিন্তু হয়েছে একটা। তো আবার অনেক সময় কমিটিও বসানো হয়েছে, যেমন জেসি কুমার কমিটি যেটা 1949 হয়েছিল, এই এই জায়গাগুলোকেই কিন্তু করা হয়েছিল যে জমি যে বিলি করা, সেটা কিন্তু ছোট ছোট শ্রমিক কৃষকদের মাঝখানে কিন্তু ভালোভাবে করতে হবে, যেখানে কিন্তু কোনো এমন কোনো শ্রেণী থাকবে না যে হয়তো জমির মালিকানাটার উপরে একটা দাবি করতে পারে। হ্যাঁ, সেই জায়গায় যেন না থাকে যে কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে একটা জমির মালিকানা একটা দাবি করতে পারে কোনো অন্য কোনো পাওয়ারফুল গোষ্ঠী সেই জায়গাটায়। তো এইবার যেমন হয়েছে যে তার জন্য বিভিন্ন রকমের এই যে প্ল্যানিং কমিশনও তৈরি করা হয়েছে 1950 থেকে 56, তার একটা 4 ভাগ আছে। ফর এক্সাম্পল 50 থেকে যে একটা 72 সাল পর্যন্ত, 72 থেকে 85, 85 থেকে 95 এবং 95 থেকে তার পরবর্তীকালে যেটা আছে এখন তো হচ্ছে নীতি আয়োগ যেটাকে বলা হচ্ছে, এই প্রেজেন্ট সরকারের অধীনে যেটা করা হয়েছে কি যে এটা যেটা বলা হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ইউজিং সার্টেন ল্যান্ড সিরিজ, যেটা হচ্ছে একটা পাট্টা বিলি করার জন্য কিন্তু বর্ডারদের উপরে কিন্তু একটা জমির কিন্তু একটা সীমারেখা দেওয়া হয়েছে যে কত একর কিন্তু জমি তারা অধিকারী হতে পারে। এবং যখন দেখা যাবে যে জমির অধিকারী হিসাবে তাদের হয়তো যে জমির সিলিংটা সেটা হয়তো তার মাপকাঠির বাইরে চলে গেছে, অনেকটাই সারপ্লাস যেটাকে বলেছে কোট আনকোট সারপ্লাস, সেটা কিন্তু সরকারের অধীনে চলে যাবে এবং ফার্দার তারা এরকম নিচু জাতের যে যারা কৃষক তাদের কাছে চলে যাবে। এই যেমন বলছি বলা হচ্ছে ফর এক্সাম্পল ওই ইন্টারমিডিয়েট, হ্যাঁ, মধ্যস্বত্ব ভূমি। হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার, তো এদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশন তো থাকে এবং সামাজিক সম্পর্ক কিন্তু থাকে। এটা একটা উঁচু জাতি আর নিচু জাতির ব্যাখ্যা। অনেক সময় দেখা যায় যে এই আগের দিন যেটা সংস্কৃতাইজেশনে করলাম যে একটা ফিশারম্যান এসে, হ্যাঁ, মানে বেছো যে জেলে জাতির আর কি, তার সে একজন এসে কমপ্লেন করছে একজন লিঙ্গায়তের এসে তার একটা গবাদি পশু নিয়ে যে ঝামেলাটা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ভিলেজ হেডম্যান যে ডমিনেন্ট কাস্টে সে কিন্তু মোক্কালিলা এবং সে দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু একটা মধ্যস্থতা করে, এবং যেহেতু একটা পিউরিটি আর পলিউশনের ব্যাপার থাকে যে নিচু জাতির লোক কখনো উচ্চ বর্ণের লোক বা উঁচু জাতির লোকের সাথে কথা বলবে না বা একসাথে থাকবে না বা বসবে না, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা
একটা গ্রামের পরিসরে কিন্তু সবাইকে একসাথে বসানো হচ্ছে এবং একটা বিচার করা হচ্ছে জিনিসটা। তো এটাও একটা সামাজিক সম্পর্ক এবং ব্যাখ্যা যে, এবং কখনো কখনো দেখা যায় যে হয়তো নিচু জাতির উপরে হয়তো এখনো সেই অন্যায় আর অবিচারটা হয়তো চলছে, বা কখনো কখনো দেখা যায় হয়তো যে উচ্চ বর্ণের লোকেদের বিরুদ্ধেই হয়তো যে গ্রামের মুখিয়া বা প্রধান তারা হয়তো রায়টা দিয়েছেন এটা জেনে যে তারা ইলেকশনগত দিক দিয়ে মানে রাজনৈতিক দিক দিয়ে এবং যে ভোটাধিকার প্রয়োগ, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে কিন্তু এই নিচু জাতির লোকেরা বা ব্যাকওয়ার্ড ক্লাসরা এরা কিন্তু হচ্ছে একটা সাবস্ট্যান্সিয়াল প্রপোর্শন, একটা পপুলেশন কিন্তু আছে যারা কিন্তু ভোট বাক্সে কিন্তু নিজেদের রায়টা কিন্তু অনেকটাই প্রভাবিত করতে পারে জিনিসটা। তো এই যে জিনিসটা, এই যে ফিল্ড স্টাডি করার যে প্রয়াস, আর এই যে মার্কসিস্ট এই যেটা বললাম কি যে গতানুগতিক মার্কসিস্ট অ্যানালিসিস অনুযায়ী কিন্তু জিনিসটা কিন্তু হবে না। তাহলে কি কি সিস্টেমটা রয়েছে? মালিক, মজদুর এন্ড কিসান, যেটাকে ইংরেজিতে বলে প্রোপ্রাইটার্স, ওয়ার্কিং পেজেন্টস এন্ড লেবারার্স। মালিক হচ্ছে জমির অধিকারী, রেন্ট আদায় করা হয় বিভিন্ন ভাবে, যেমন ইন টার্মস অফ মানি অর এগ্রিকালচারাল প্রডিউস থ্রু হাল চাষ, হ্যাঁ মানে এই যে হাল চাষী যারা পেজেন্টস যারা ক্রপ শেয়ারিং বেসিসে থাকে, ক্রপ শেয়ারিং বেসিস মানে হচ্ছে বর্গাদার কি ছোট ছোট আরো একটা জমির মধ্যে কি তারা আরো অনেক কৃষকরা যেটা কাজ করে, জমিতে কাজ করে। মালিক পরিবারের জীবিকা একমাত্র কৃষি উৎপাদনের মাধ্যমে নির্ভরশীল হয়, কিন্তু তাদের প্রপার্টি রাইটস আইনসম্মতভাবে কিন্তু বহাল মালিকদের। অন্য কোনো পেশা বা ব্যবসার মাধ্যমে তাদের পরিবার হয়তো যুক্ত থাকতেও পারে মালিকরা, তো এই জমির মাধ্যম দিয়ে যে আয়টা আসে সেটা কিন্তু না, তারা এতটাই মানে সচ্ছল পরিবারে, সেটাই দেখা যাচ্ছে। এইখানে কিন্তু আরেকটা কেস হয়েছিল জিনিসটা যে যেহেতু তারা সচ্ছল ব্যক্তি, তো সেটা হচ্ছে গোলকনাথ ভার্সেস দ্য স্টেট অফ পাঞ্জাব, যে সুপ্রিম কোর্টের এটা একটা জমি সংক্রান্ত ইস্যু আর কি। বর্গাদার যেটা কনসেপ্টটা যেটা আছে যে তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ বাকি যেটা যেটা এক্সেস ল্যান্ড যেটা দুই ভাই যারা নিয়ে রেখেছে তাদের কিন্তু একটা সিলিং এর বাইরে চলে যাচ্ছে, ল্যান্ড সিলিং এর বাইরে, ল্যান্ড ক্যাপের বাইরে চলে যাচ্ছে, অনেকটাই সারপ্লাস। তো এই যে যেটা বললাম আর কি, তারা হচ্ছে মালিক টিপিক্যাল। জমি তত্ত্বাবধানের জন্য মাসিক মাইনে দেওয়ার জন্য একটা ম্যানেজার ভাড়া করে, যেটা ড্যানিয়েল থর্নার বলছে। জমি সংক্রান্ত ব্যাপার কিন্তু ভাড়া দেওয়া থেকে শুরু করে জমি ক্রয় বিক্রয় এবং লিজ নেওয়াটাও কিন্তু করতে হবে। লিজ নেওয়াটা মানে মানে অনেক বছরের ব্যাপার আর কি, হ্যাঁ সেখানে কিন্তু দেখা যাবে যে একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু জমিটা ইউজ হতে পারে, নট ফর এগ্রিকালচারাল পারপাস। সেটা কিন্তু এই যে ল্যান্ড রিফর্মস অ্যাক্টে কিন্তু সেটা জিনিসটাকে করতে দেওয়া হয় না। আর নেক্সট হচ্ছে কিষান আর মজদুর। মজদুর হচ্ছে প্রান্তিক কৃষক, জমির পরিসর খুবই ক্ষুদ্র, জীবিকা নির্বাহের জন্য যথাযথ নয়, নিরাপত্তাহীনতা অবস্থায় থাকতে হয় মজুরদের। আর শেষমেশ আসছি হচ্ছে ডিএন ধনাগরের ব্যাপারটা, এই যে জমির আয়ের উৎপত্তি অনেক রকম ভাবে হয়। আর কিভাবে যে জমি সংশোধনী আইনগুলো, এই যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এগুলো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। লেটেস্ট কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট মানে 2021 অব্দিও আছে, যেখানে অনেকগুলো সেকশন আছে, সেকশন 81, 74, 83 সবই একই মোটামুটি কথা। আর যেটা বলছিলাম লাস্টে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব।